লাইসেন্স কি প্রক্রিয়া হতে পারে, একটা অথরিটি যারা তাদেরকে রোডে চলাচলের জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেইগুলো তাদেরকে বোঝানোর পাশাপাশি একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেবেন। এখন আমাদের যে সংস্থাগুলো এই কাজগুলো করে, বিশেষ করে বিআরটি এর কথা বলি বা অন্যান্য জায়গায় বলি, আপনি ঘরে বসে লাইসেন্স পাবেন, আপনার কোনো ওইদের কোনো পরীক্ষা দিতে হবে। আমরা সরকারের অনেকগুলো সংস্থা আছে, ব্যক্তি আছে, কাজ আছে, পদক্ষেপ আছে, কিন্তু কোনো তো ফলো করা হয় না। দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই, আমরা তার প্রতিকার পাই না। এমনকি এটা অনেকে বলে থাকেন এবং এটা বাস্তব, বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে একটা দেশে আইনের শাসন কতটুকু আছে সেটা দেখার জন্য আপনি সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন। যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত, সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী। যেমন আমি মিডল ইস্টের কথা আমরা বিভিন্ন দেশে অনেকেই জানি। মিডল ইস্টের দিকে দেখেছি যে আমাদের সমস্ত লোক যারা গাড়ি ড্রাইভ করে, সিট বেল্ট বাধা থেকে শুরু করে আপনার গতি, একটা লেন আছে আলাদা, তো ওই লেন গতি চালানো, মানে গতি মেনে গাড়ি চালানো, কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে তাদের যে সচেতনতা, বাইরের দেশে এটা আছে, আমাদের দেশে যেটা নাই। আমাদের সেই যে যেখানে সেখানে গাড়ি পার্কিং, রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি, এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্রছায়াই হয়। তো তাহলে যেটা বলেছেন তার বক্তব্যে সভাপতি বলেছেন যে আমি 32 বছর ধরে কাজ করতেছি, যে 24 বছরে যে স্বাধীন হয়েছে, কিন্তু 32 বছরে সড়ক নিরাপদ হয়নি। কারণ যাদের দিয়ে ভোট ছাড়াবেন তাদেরই তো ভূতে পেয়েছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলে। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখছিলাম যে আপনার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যে শাহজাহান খান গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্যে বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ ডেকে দেওয়া, এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তারপরে এনা পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে, নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আবার অন্য একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা শাহজাহান খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন অন্যরা তুলছে। ব্যক্তির এবং হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয় নাই। আপনি গুলিস্তানে নিকটে ফুলবাড়িয়া যান, মহাখালী যান, গাবতলী যান, একটা জায়গাতেও চাঁদাবাজি, দখলবাজি আটটা বন্ধ হয়নি। জোট দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার করে তাদের ভিডিওটা দেখাতে পারা। স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই বিপিনুরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা, দখলবাজি চলবে না, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাইতে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না? তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছে, বিএনপির ঘরে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করেছে আমি জানি না। রাজনীতি তো দেখি নেই খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইদের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যাতে আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছেন যে এইভাবে একটা লোক মিছিল করতে গেল সেখানে হামলা করলো? সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরার উদ্যানে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান থেকে কেন মিছিল করা লাগবে? আমি হাসলাম যে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই, আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছে। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে।
এটা তো করানো হচ্ছে। এই শাহজাহান খানরা করিয়েছিল, কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম সিন্ডিকেট ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছে, ফিটনেস বিল গাড়িকে ঢাকা শহর সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছে, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। যেমনটা আমার ভাই বললেন যে আমি 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলনে 24-এর আগে 2018 সালে পুরো সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছেন। এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে, কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি, আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তুমি বাদ দিতে পারতেন, দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যে লোক থেকে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু, অনেকের কথাই প্রভাবিত হয়ে অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে, কি বলছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন 32 বছর ধরে। আমরা বলছি আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে, ইভেন এই পাকিস্তানের কথা জান, ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক, তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড একটা ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন, তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি, তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলে এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয়। তো তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার মতো রয়েছে বলেছি। এই শাহজাহান খানদের মতো, ওসমান আলীদের মতো, এনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছে। আমি যেটা বলছি, ইমরান খানের ইমেজকে তিনি ক্যান্সার হসপিটাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিকে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন। আমাদের এরকম ক্রিকেটার আছে, ধরেন এই আন্তর্জাতিক মানে একজন মেধাবী, কত সম্ভাবনার একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান, তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে, দাঁতের মাজনের বিজ্ঞাপনে। কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে আপনার বিষয়। তো কাঞ্চন ভাইকে, তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম করা হয় নাই। এর আগে কচিকাচার মেলা একটা প্রোগ্রাম দেখা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যে একটা তরুণদের একটা সংগঠন করি, রাজনৈতিক দল করেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই, তার প্রতি শ্রদ্ধা এবং স্যালুট জানাই যে তিনি 32 বছর এই সংগ্রাম করেছেন। এখন আমি যেটি মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, আমরা বলি জুলাই বিপ্লব বলি, এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলে। আমাদের এই যে আপনার সিপিডি, তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙেরা, যেটা বাংলাদেশের 5টা বাজেটের সমান। 100টা পদ্মা সেতু করার জন্য যে টাকা দিয়ে, তারা চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো, বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম। তো আজকে পরিষ্কার কথা, রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি 52 বছরে, কোন নেতা কিরকম, কোন দল কিরকম, বিরোধী দলে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে। কাজে আমি বলতে চাই, এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয়, একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আমরা চাই। কিন্তু প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে এই গত 4 মাসে যে সরকারের কর্মকাণ্ড, তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর এই সরকার যদি না পারে, ব্যর্থ হয়, পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না। আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে। তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে। কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না, সোনার ডিম পাচ্ছে না।
কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই ফোয়ারে ঢুকে টিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে। সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না, নাম বলে ভাইরাল করতে চাই না, কারণ আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোন রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন। তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। দ্বিতীয়ত আরেক ভটকা, মানে আলোচনা থাকার জন্য আমন্ত্রণ বলে আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে, শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি, এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো, তাকে নিয়ে যেমন সে তো বলছে, কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম কার্ডে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস, সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ, তাদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এই সরকারের আমলে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে, সবচেয়ে সুবিধা পাচ্ছে। এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে, বাংলাদেশে কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায়নি। বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে, চাঁদাবাজি দমন করতে না পারলে বা সেটা আলাদা বিষয়, কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নির্দেশনা ছিল, সেটা বিএনপির ছাত্র দল, যুব দল, মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে, আমাদের লোকেরাও করেছে, কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না, একটা টুইটার নির্বাচনগুলো খুঁজল, সেখান থেকে টুইট করেছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এটা তো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম, সিভিল সোসাইটি, রাজনীতিবিদ, আমরা কি কালেক্টিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি? আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না, দেশের মধ্যে কথা বলতে হবে না, ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইন থেকে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছি না, এইটা একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না, সব দল যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে, কিন্তু পরিস্থিতিটাতে কি হবে? মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে সংসার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি তুই, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয়, তো এখন মানুষ হয়ে ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে, তো এখন গরু ক্রমে এর নিচে পড়ে গেছে, তখন তো আল্লাহ মানে বাঁচাও, মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে। এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার বই তখন বলে আল্লাহ নবী গেলি। তো এখন এই যে জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে এটা মোকাবিলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে? কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে? কেন শ্রমিকদের আন্দোলন চলবে? তারা কিসের অভ্যুত্থান? মানে পাল্টা অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি, তাহলে এখন করা উচিত থেকে অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে, তারা যেহেতু মেইন ভ্যানগার্ড, সরকারের চালক শক্তি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, আমি মনে করি মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ, মিছিল, মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত 2 বছরের জন্য। যাতে আপনি রাষ্ট্র করতে পারবেন না, এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে আমাদের সরকার, তারেক রহমান বলছে এটা এই আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামাতের আমির বলছেন, সাংবাদিকরা বলছেন, আমরা তো সবাই বলছি, তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না? অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে, সেগুলো আর বলতে চাই না। সরকার এটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন। জাতীয় সরকার, জাতীয় ঐক্য ছাড়া
এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। 6 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি দেখা দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি, নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। কিন্তু আমরা জানি না আসলে সরকার কি করছে এবং কি করতে চায়, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা, অগ্রগতি, পরামর্শ, মত বিনিময় আমি দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আজকে বলতে চাই, কাঞ্চন ভাইকে 22শে ডিসেম্বর যে এই 22শে অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে, তাকে এবার দাওয়াত দেয়, কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর। ইলিয়াস কাঞ্চনের মতো